মামলা বা যদি কেউ জালিয়াতি করে আপনাকে অবৈধভাবে বেদখল করে, সেক্ষেত্রে আপনি কিভাবে কোন আইনে মামলাটি করে দ্রুত প্রতিকার পাবেন, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার মানে আজকে আমাদের টপিক হচ্ছে যে আপনার সম্পত্তি যদি কেউ অবৈধভাবে দখল করে এবং যদি জালিয়াতি করে কাগজপত্র তৈরি করে আপনাকে দেখায়, সেক্ষেত্রে আপনার করণীয় কি এবং সেই ব্যক্তিকে কিভাবে আপনি শাস্তি দিতে পারবেন আইনের মাধ্যমে, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। সাথে থাকুন। আগে 23 সালের পূর্বে যখন কোনো ব্যক্তি জালিয়াতি করে সম্পত্তি অবৈধভাবে দখল করে, প্রকৃত মালিক এই জালিয়াতি দলিলকে বাতিল চেয়ে একটি মামলা করে দেওয়ানি আদালতে। যে ব্যক্তি এই সম্পত্তি সংক্রান্ত জালিয়াতি করলো কাগজপত্রগুলো, তার কোনো সাজা হলো না। এই জন্য 2023 সালে একটি আইন এসেছে, 2023 সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন। এই আইন অনুসারে কোনো ব্যক্তি যদি জালিয়াতি করে অন্য কোনো ব্যক্তির সম্পত্তি এবং অবৈধভাবে যদি দখল করে, সেক্ষেত্রে ওই ব্যক্তির সাজা হবে এই আইনে। তো কোন ধারায় তাদের সাজা হবে এবং কিভাবে বলা আছে এবং এর সুফলটা কি, আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাথে থাকুন। সাধারণত এই ধরনের মামলাগুলো আমাদের শহর বা গ্রাম যেখানেই থাকি না কেন, জমি সংক্রান্ত, যাকে আমরা ল্যান্ড রিলতে বলে থাকি, যে ল্যান্ড নিয়ে যে সমস্যাগুলো, এই ধরনের সমস্যা যার সম্পত্তি আছে তারই এই ধরনের জটিলতা বা ঝামেলা সৃষ্টি হয়েছে। অনেক সময় দেখা যায় যে আপনার সম্পত্তি আপনি কাউকে মর্গেজ দিয়েছেন বা বন্ধক দিয়েছেন বা কয়েক বছরের জন্য আপনি লিজ দিয়েছেন তাকে, যে আপনি মৌখিকভাবে যে সে কয়েক বছর এই টাকার বিনিময়ে সে খাবে। তো এই ধরনের সম্পত্তি খেতে খেতে প্রায় 5 বছর 10 বছর ধরে এই সম্পত্তিগুলো খায়। তো সেক্ষেত্রে সে যদি কোনো ভুয়া কাগজপত্র করে ফেলে এবং যদি এই সম্পত্তি না ছাড়তে চায়, দখল আপনাকে যদি না দিতে চায়, সেক্ষেত্রে এই আইনে আপনি মামলাটি করতে পারেন। যেমন ধারা 4 রয়েছে, 5 রয়েছে, 7 রয়েছে এবং 16 ধারা। এই ধারায় মামলাটি করলে যেখানে কভার দেয় যে প্রতারণা করা, জালিয়াতি করা এবং অবৈধভাবে দখল করা এবং প্ররোচনা। তো এই ধরনের বিষয়গুলো থেকে মানে মুক্তি পাওয়ার একটাই হচ্ছে উপায়, সেটি হচ্ছে ভূমি অপরাধ 2023 সালের যে প্রতিরোধ প্রতিকার আইনটি রয়েছে। আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে এই সিভিল মামলার ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি জালিয়াতি করে ফেলে কোনো দলিলপত্র, সেক্ষেত্রে তার সাজা হয় না, যার কারণে এই ধরনের অপরাধীরা তাদের সংখ্যাটা দিন দিন বাড়ে এবং যারা প্রকৃত মালিক তারা ভোগান্তির শিকার হয় এবং তাদের সম্পত্তি তারা নিজেরাই দখলে যেতে পারে না। তো এই ধরনের পরিত্রাণ থেকে এই আইন অনুযায়ী যদি আপনি মামলা করেন উক্ত ধারাগুলো অনুসারে, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তির সাজা হবে এবং ওই সম্পত্তিতে আপনি দখলে আসতে পারবেন। আপনারা যারা আমাকে শুনছেন বা দেখছেন, তাদের সকলের প্রতি আমার অনেক ভালোবাসা। এত রাতেও যে আমার লাইভগুলো দেখছেন বা শুনছেন, আপনাদের এই ভালোবাসা বা সহায়তা আসলে আমি প্রকাশ করতে পারবো না। এই আইডিতে যারা আমাকে ফলো দিয়ে রেখেছেন বা আমাকে বিভিন্নভাবে কমেন্টস বা লাইক করছেন বা দেখছেন, তাদের ভালোবাসা আমি সবসময় মনে রাখি বা মনে রাখব। কারণ যা কিছুই করি, যদি অন্যজন এটাকে সাপোর্ট না করে বা না দেখে,
তাহলে সেই পণ্য বা প্রোডাক্ট বা সেই লেকচার বা সেই ভিডিও বা সেই যে কোনো কাজ হোক, এটির কোনো কৃতজ্ঞতা বা এটার কোনো কার্যকারিতা বা এটার কোনো মূল্য বা এটার কোনো কোনো কিছুই থাকে না। অর্থাৎ আমার এই লেকচার বা আমার এই ভিডিও যদি আপনারা না শুনেন, তাহলে আমার এই বকবকানি বৃথা। এবং আপনারা শুনছেন, আপনাদের ভালোবাসা পেয়ে আমি সার্থক এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অর্থাৎ এই আপনাদেরকে নিয়েই বা আপনাদের জন্যই আমি নিজেকে চেষ্টা করি যে বিভিন্ন জায়গা থেকে যে আইনি কোনো তথ্য যেটা খুঁজে খুঁজে আপনাদের কাছে উপস্থাপন করা, যাতে কিছুটা হলেও আপনারা এই ধরনের লেকচার থেকে উপকৃত হন। কারণ আপনাদের যে সময়টুকু আমাকে দিচ্ছেন, এটার মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব না। তবে আমি চেষ্টা করব এই আইনি তথ্য দিয়ে আপনার মানসিকভাবে ব্যবহারিক আইন সম্পর্কে যে ধারণা, সেটি দেওয়ার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করব। কারণ নলেজ ইজ দ্য পাওয়ার। তো যদি জ্ঞানে যদি শক্তি হয়, তাহলে এই আইন জানাটাও আমাদের সকলের জন্য দরকার। কারণ আমরা জানি না বলে কখনো যদি না জেনেই কোনো অপরাধ হয়ে যায়, সে অপরাধের যে দায়ভার সেটা আমাদের নিজেদের উপর বর্তায়। তাই সকল নাগরিককে সচেতন করার জন্য আমি শতভাগ চেষ্টা করব আইন জানি এবং সমাজ যেন আমরা পরিবর্তন করতে পারি, এবং যারা করাপশন রয়েছে বা করাপশন যারা করে তারা যেন এই ধরনের দুর্নীতি না করতে পারে, এবং এই ধরনের যেন যারা প্রকৃত মালিক জমির তারা যেন ভোগান্তির শিকার না হয়। আমরা সাধারণত আমাদের জমি সংক্রান্ত যে বিষয়গুলো আমরা বেশিরভাগই বুঝি না। আমরা বিভিন্ন লোকের মাধ্যমে আমরা এই তথ্যগুলো জানার চেষ্টা করি, যার কারণে আমরা অনেকটা মিসগাইড হয়ে যাই। তো আপনাদের যে কোনো তথ্য জানার ক্ষেত্রে আপনারা অবশ্যই নিকটবর্তী ভূমি অফিস রয়েছে, এসিডেন্ট অফিস রয়েছে, এবং দলিল সংক্রান্ত কোনো যদি বিষয় হয়, সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় সাব রেজিস্ট্রি অফিসেও যেতে পারেন। এই জন্য কোনো মাধ্যম ধরে আপনার যাওয়া দরকার নাই। কারণ এই ভূমি অফিস এবং এই এসিলেন্ট এবং এই সাব রেজিস্ট্রার অফিস এটি জনগণের জন্যই সরকার উন্মুক্ত করেছে। তো আপনারা অবশ্যই আপনাদের জমি সংক্রান্ত কোনো বিষয় হলে বা দলিল সম্পর্কে যদি কোনো চেক দিতে চান, বা জমি খাজনা বা খারিজ বা যে খতিয়ান যেগুলো পর্চা বলে থাকি, এগুলো সম্পর্কে কোনো তথ্য জানতে হলে অবশ্যই এসিলেন্ট অফিস বা ভূমি অফিস এবং তার সাথে রয়েছে সাব রেজিস্ট্রি অফিসে আপনারা গিয়ে যোগাযোগ করলে সেখান থেকে সেই সঠিক তথ্যটা পাবেন। এর জন্য আপনাকে কোনো মাধ্যম ধরতে হবে না। কারণ মাধ্যম ধরলে আপনি মিসগাইড হবেন, অনেক সময় লাগতে পারে এবং আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এই জন্য আমরা সবাই সচেতন হই, আইন জানি, এবং আপনার সম্পত্তি যে আপনার সেটি নিশ্চিত করার জন্য আমি শতভাগ চেষ্টা করব যে আইনি তথ্য প্রদান করার মাধ্যমে। তো আমরা আজকে আলোচনা করব যে দেওয়ানি মোকদ্দমা কেন ফৌজদারি মোকদ্দমায় আনা যায়। যদি এই 2023 সালে ভূমি অপরাধ আইনেও যদি আপনি দেওয়ানি মোকদ্দমাটি করে ফেলেন, যদি এই দেওয়ানি মোকদ্দমার যে শর্তগুলো রয়েছে সেটি যদি পূরণ করতে পারেন, প্রথমত হচ্ছে আপনি যে সম্পত্তির মালিক, এই সম্পত্তি দীর্ঘদিন ধরে পড়ে আছে, কয়েক বছর ধরে কোনো ব্যক্তি সেখানে দখল করে আছে, আপনি তাকে বলেছিলেন যে এই সম্পত্তি থেকে তুমি উঠে যাও। এভাবে করে 5 বছর 10 বছর সে বসবাস করে আছে, এবং আপনি তার সম্মানের জন্য বা ভাইচারার জন্য বা আত্মীয়তার জন্য তাকে আর তুলতে পারছেন না। কিন্তু সে এখন এসে বলছে যে এই সম্পত্তি তার, দলিল আছে তার, এবং সে তার নামে নামজারি করে ফেলেছে। তো এই ধরনের জটিলতা সৃষ্টি হলে আপনার করণীয় কি? সে যে দলিলগুলো দিবে আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে সে যে মালিকানা দাবি করছে কি বলে, কি কি কাগজপত্র রয়েছে। সকল কাগজপত্র নিয়ে আপনি ভূমি অফিস, এসিলেন্ট অফিস এবং আপনি সাব রেজিস্ট্রি অফিসে যাবেন। গিয়ে দেখবেন সেখানেই তথ্যগুলো ক্লিয়ার হয়ে আসবে যে আপনার পূর্বপুরুষ তার কাছে কোনো কিছু বিক্রি করেছে কিনা এবং সে কি বলে এই সম্পত্তি দাবি করছে। আরেকটা বিষয় হচ্ছে, যদি এই ধরনের কোনো ঘটনা আপনার সাথে ঘটে, তাহলে সেক্ষেত্রে এই 2023 সালের যে ভূমি অপরাধ আইনটি রয়েছে, এর মাধ্যমে আপনি মামলা করে প্রতিকার পাবেন এবং
যে প্রকৃত যে অপরাধী তার সাজা হবে। এই ভূমি অপরাধ আইনের 4 ধারা, 5 ধারা, 7 ধারা এবং 16 ধারা, এই কয়েকটা ধারার মাধ্যমে প্রতারণা, জালিয়াতি, অবৈধ দখল এবং কি প্ররোচনা এগুলো রয়েছে। এবং আমি আমার কয়েকটা মামলা আছে এই আইনের। আমি এই আইনের আজকে একটা উদাহরণ, বাস্তবমুখী একটা উদাহরণ দিব আমার আজকে একটি মামলা নিয়ে। এই মামলাটি 2018 সালে হয়েছিল একটি দেওয়ানি আদালতে। বিষয়টি হচ্ছে যে এই মামলায় যে প্রকৃত মালিক সিএস থেকে সিটি জরিপ পর্যন্ত মালিক, কিন্তু এখানে অন্য একজন ব্যক্তি সম্পত্তিটি দখল করে বিল্ডিং তুলে ফেলেছে। তারা 2018 সালে বাধা দিলে এটি তারা নিষেধাজ্ঞা, সেই যে নালিশি সম্পত্তি রয়েছে সেখানে যেন এই বিবাদী বিল্ডিং তুলতে না পারে তার জন্য নিষেধাজ্ঞাও তারা পেয়েছিল আদালত থেকে, সেটিও তারা কার্যকারিতা করতে গেলে এর মধ্যেও সেটা ভায়োলেশন করে তারা সেখানে নালিশি সম্পত্তিতে বিল্ডিং তুলে ফেলেছে। এখন এই সম্পত্তি নিয়ে যে ঝামেলা, এটি এখনো ট্রায়াল স্টেজে রয়েছে, সাক্ষী এখনো শেষ হয়নি, সাক্ষী চলমান আছে। তাহলে এই বিষয়টি নিয়ে আবার 2025 সালে আমি মামলা করি। পূর্বের আইনজীবী ছিলেন একজন অন্য আইনজীবী, আর আমি এই মামলার ওই বিষয় নিয়ে আবার নতুনভাবে মামলা করলাম এই 2023 সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুসারে। এখানে মামলাটি করার পর ম্যাজিস্ট্রেট ইনভেস্টিগেশনের জন্য প্রদান করে, অর্থাৎ আমরা জানি যে কোনো মামলার প্রাইমা ফেসি আছে কিনা এবং কি প্রয়োজনীয় কাগজপত্র কিভাবে পর্যবেক্ষণ করার জন্য, যে আদালতের বেশি সময় থাকে না, এই জন্য এটি ইনভেস্টিগেশনের জন্য ওসি বরাবর দিয়ে দেয়। ওসি বরাবর ইনভেস্টিগেশন দিলে এটি মোটামুটি 6 থেকে 7 মাস এভাবে চলমান থাকে। এর মাঝে ইনভেস্টিগেশন অফিসার, যাকে আমরা আইও বলি, এই আইও দুই পক্ষকে ডাকে এবং দুই পক্ষের যে আইনজীবী, আমিও ছিলাম বাদী পক্ষের আইনজীবী, আমিও গিয়েছিলাম। তো আমরা ইনভেস্টিগেশন অফিসার এবং দুই পক্ষ, তার সাথে দুই পক্ষের যে আইনজীবী রয়েছে তারা বসে আমরা আলোচনা করেছিলাম। আরো কিছু লোক ছিল, প্রায় 20 থেকে 25 জন বসে আমরা সেখানে আলোচনা করলাম যে আসামি পক্ষের যে এই পক্ষ রয়েছে। আমি আরেকটু বিষয় ক্লিয়ার করি যে যে মামলাটি সিভিলি বাদী এবং বিবাদী হয়, সেটিকেই নিয়ে যদি আবার ক্রিমিনাল কেস করা হয়, সেখানে বাদী এবং আসামি হয়ে যায়, বিবাদীর বদলে আসামি হয়ে যায়। তো সেখানে বসে আমরা দলিলপত্র দিলাম এবং ইনভেস্টিগেশন অফিসার আমাদের আশ্বস্ত করলো, আমরা 2 দিন বসেছিলাম, যে এটি আমাদের পক্ষে আসবে, কারণ তাদের কোনো দলিল নেই। কিন্তু ইনভেস্টিগেশন অফিসার কেন বা কিভাবে আবার সেটি আমাদের বিপক্ষে এবং আসামির পক্ষে দিয়েছে। তো আজকে এটি নারাজি দিয়েছি, নারাজি দরখাস্ত, এবং আমি শুনানি করেছি। বিজ্ঞ আদালতকে বলেছিলাম যে এই পুলিশ প্রতিবেদনে যে পুলিশ অফিসার বা ইনভেস্টিগেশন অফিসার আইও যে তথ্যটি এখানে দিল, যে মতামতে যেটা থাকে, বলেছে যে এই জালিয়াতি বা প্রতারণার বিষয়ে এই সম্পর্কে কোনো তথ্য তার কাছে বিদ্যমান হয় নাই, সে যখন তদন্ত করেছে। এবং তার সাথে যে আসামি যারা রয়েছে তারা এই ধরনের অপরাধের সাথে জড়িত না, এবং সে এই আসামিদেরকে অব্যাহতির জন্য প্রার্থনা করেছে। এটি পুলিশি তদন্তে বা রিপোর্টে সে বলেছে। যারা আমাকে শুনছেন এবং দেখছেন এবং এত রাত পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করছেন, আপনাদের সকলের প্রতি ভালোবাসা এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করি, এবং আপনারা এইভাবে ভালো থাকেন আর ভালো কিছু করেন এবং আমাকেও সাপোর্ট করেন। আপনাদের সহযোগিতা, সাহায্য নিয়ে আমি সামনের দিকে আমার স্বপ্নকে পূরণ করতে চলেছি। তাই আপনাদের ভালোবাসা এবং আপনাদের যে সহায়তা, এটি কখনোই আমি ভুলতে পারবো না। আমি সর্বদাই আপনাদের এই ভালোবাসাকে শ্রদ্ধা জানাই।
তো ইনভেস্টিগেশন অফিসার যে তথ্যটি দিয়েছে এই তথ্যের মধ্যে কোনো আইনগত ভিত্তি আছে কিনা আমরা একটু বিশ্লেষণ করে দেখব। প্রথমটা হচ্ছে যে শুধু কথার উপর ভিত্তি করে এটি প্রমাণ করা যায় না। ইনভেস্টিগেশন অফিসার এই মামলায় আসামিদের কোনো দলিলপত্র দাখিল করেছে এই মর্মে কোনো কিছুই বলে নাই এবং কোনো দলিলপত্র দাখিল করে নাই। তাহলে ইনভেস্টিগেশন অফিসার মামলাটি করার সময় বাদী যে ধরনের দলিলপত্রগুলো দিয়েছিল সেগুলোই তদন্ত রিপোর্টের সাথে তদন্ত করে যে রিপোর্টটি দিয়েছে সেটিতে দাখিল করেছে। তাহলে নতুন কি পেল, বা প্রতারণা বা জালিয়াতি বা অবৈধভাবে দখল যে বিষয়টি যে এনেছে এলিগেশনটি, সেটি সেভাবে কিভাবে মিথ্যা বলছে। তো এটি আদালতকে আমি বলেছিলাম যে এটি ভিত্তিহীন এবং ওনার কথা আইনগতভাবে সিদ্ধ নয়। যেহেতু আমরা দুটি দলিল দিয়েছি এবং আমাদের যে সিএস থেকে যে সিটি পর্যন্ত আছে অর্থাৎ চেন অফ টাইটেল, সেটি আমরা বিশ্লেষণ করে দিয়েছি এবং সকল কাগজপত্র আমরা মামলাটি করার সময় আমরা বিজ্ঞ আদালতে দাখিল করেছি। তাহলে ইনভেস্টিগেশন অফিসার শুধু কোনো কারণবশত সে কথার মধ্যেই বলেছে যে এই ঘটনার সাথে আসামিরা জড়িত না এবং তাদের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায় নাই। তাহলে যদি ইনভেস্টিগেশন অফিসারের আয়র যদি কথাটি সত্য হয়ে যায় সেক্ষেত্রে তাহলে বাদীর যে দলিলপত্র রয়েছে তাহলে সেটি মিথ্যা কিন্তু না। অর্থাৎ বাদী যে দলিলপত্র দাখিল করেছে এই দলিলপত্রই প্রমাণ করে যে বাদীর সত্য রয়েছে এই সম্পত্তি, যে বাদী যে প্রকৃত মালিক। আমি 2 সেকেন্ডের মধ্যে আসছি। ধন্যবাদ আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। আমরা আজকে দেখছি যে এখানে অনেকে আমাকে দেখছেন শুনছেন এবং কি বাদল রায় যুক্ত আছেন। বাদল রায়কে ধন্যবাদ এবং অনেকে কমেন্টস করছেন। আমি এই লাইভ শেষ করার পরে অবশ্যই কমেন্টসের আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। লাইভের মধ্যে সবাইকে অ্যান্সার দেওয়া একটু কঠিন হয়ে যায়। তো আমরা এখন আলোচনা করব যে এই যে বাদীপক্ষ দুটি দলিল উপস্থাপন করলো এবং বলে দিল যে এই দলিল অনুযায়ী এবং যে খতিয়ান অনুসারে সিএস থেকে সিটি জরিপ পর্যন্ত পুরোটাই হচ্ছে বাদী হচ্ছে এই সম্পত্তির প্রকৃত মালিক, কিন্তু আসামি অবৈধভাবে এই সম্পত্তিটি দখল করেছে এবং সেখানে বিল্ডিং তুলে ফেলেছে। তাহলে এই আইন বলছে যে এই ধরনের আইনের পরিপন্থী কাজ করা এবং এই বিষয় নিয়ে যেহেতু একটি দেওয়ানি মোকদ্দমা চলমান আছে এবং 2 বার নিষেধাজ্ঞাও পেয়েছিল, কিন্তু সেটি অমান্য করেও এই আসামি পক্ষ নালিশি সম্পত্তিতে বিল্ডিং তুলে ফেলে, তাহলে সেক্ষেত্রে আইনের পরিপন্থী কাজ করেছে আসামি পক্ষ। তো এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয়। পরে আমরা আবার এই যে ইনভেস্টিগেশন অফিসার যে তদন্ত রিপোর্টটি দিয়েছে, পুলিশ তদন্ত করে যে রিপোর্টটি দিয়েছে, সেখানে আমরা বলেছি যে সঠিকভাবে তদন্ত করে নাই, যার কারণে এই তথ্য প্রাসঙ্গিক না। তো এটি সত্য উদ্ঘাটনের জন্য পুনরায় তদন্তের জন্য আমরা আবেদন করেছি। আমি চেয়েছিলাম যে সিআইডি বরাবর তদন্তের জন্য, কিন্তু বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আবার পিবিআই কর্তৃক তদন্তের জন্য নির্দেশ দিয়েছে। তো এটিও ভালো সংস্থা।
তো এই ধরনের কোনো তদন্ত হওয়ার কারণে সঠিকভাবে তদন্তটা যেন হয় এবং বাদী যে প্রকৃত মালিক এবং কাগজপত্র অনুসারে সেক্ষেত্রে এই সম্পত্তি যেন বাদীকে ফিরিয়ে দেওয়া হয় আদালতের মাধ্যমে। তো এইখানে প্রতিকার পাওয়া যায় দু ধরনের, আর সিভিলে প্রতিকার পাওয়া যায় এক ধরনের। এক ধরনের কিভাবে? ধরুন যে আপনার সম্পত্তিটি একজন জালিয়াতি করে এই সম্পত্তি অবৈধভাবে দখল করেছে, তো সেটি দখল উদ্ধারের জন্য আপনি কি করবেন? এই জাল দলিলটি বাতিলের জন্য আবেদন করতে পারেন। কিন্তু সেখানে ওই ব্যক্তি যে জালিয়াতি দলিলগুলো করেছে, কাগজপত্রগুলো, তার কিন্তু সাজা হয় না। আর এই 2023 সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে যখন আপনি ক্রিমিনাল কেসটি করে ফেলছেন, সেটি যে অবৈধভাবে দখল করে আছে আপনার সম্পত্তি, সেখান থেকে যেমন আপনি দখল পাবেন, ঠিক তেমনি যে জালিয়াতি করে যে দলিলপত্র আপনার দেখিয়েছিল এবং মানুষের সামনে যে আপনাকে বিভ্রান্ত বা মিসগাইড করছে, মানুষকে এই সম্পত্তি আত্মসাৎ করার জন্য বা বেদখল অবৈধভাবে দখল করে যে এটি সে আত্মসাৎ করার জন্য সে যে পায়তারা করছে, এটি তার নষ্ট হয়ে যাবে এবং এই সম্পত্তিতে আপনি দখলও পাবেন এবং তার যে জালিয়াতি রয়েছে সেটি বাতিল হয়ে যাবে, তার সাথে এই ব্যক্তির সাজা হবে। অর্থাৎ এই ধরনের অপরাধের কারণে এখানে আপনার যে জালিয়াতি করা যে দলিলপত্র রয়েছে সেগুলোও বাতিল হয়ে যাবে এবং তার সাথে আপনার যে বেদখল করেছে, অবৈধভাবে সে দখল করে আপনি যে বেদখল হয়েছেন সেখানেও আপনি দখল পাবেন। তার সাথে এই ব্যক্তি যে জালিয়াতি করেছে এর জন্য এবং অবৈধভাবে যে সে দখল করেছিল এর জন্য তার সাজা হবে। যেহেতু এই আইনের 4 ধারা 5 ধারা অনুযায়ী 7 বছর 7 ধারা রয়েছে এবং 16 ধারা রয়েছে, এই আইনে এই ধারাগুলো অনুসারে মামলাটা আমি করেছি। সাধারণত এই ধারাগুলো অনুসারেই মামলাগুলো করা হয়। তো এইখানে যে বিষয়গুলো চলে আসলো, কারণ দেওয়ানি মোকদ্দমায় যেহেতু অপরাধীর কোনো সাজা হয় না, শুধু দলিলগুলো বাতিল করা বা সেখানে দখল নেওয়া, এটি হচ্ছে মুখ্য বিষয় ছিল। ওখানে অপরাধীর কোনো সাজা হতো না। এখন প্রশ্ন হচ্ছে, অপরাধীর সাজা যদি না হয় তাহলে অপরাধ করার যে মন মানসিকতা অনেকের বাড়বে, কমবে না। তো এই জন্য ভূমি অপরাধ আইনটি যখন 2023 সালে আসার পরে এই আইনে মামলাগুলো করা শুরু হচ্ছে। পরবর্তীতে এটি আরো অনেক কঠিনভাবে প্রয়োগ করা হবে, যার কারণে যারা এই ধরনের চক্রের সাথে জড়িত বা এই ধরনের জালিয়াতি করে অন্যের ভূমি বা অন্যের জমি আত্মসাৎ করে দখল করে থাকে অবৈধভাবে, এদের সংখ্যাটা কমতে থাকবে এবং তারা ভয় পাবে। কারণ সাজা এবং পুলিশ অ্যারেস্ট করা এগুলো সবাই ভয় পায় এবং যারা অপরাধ করে থাকে তারা তো আরো টেনশনে থাকে। যেহেতু এই বাংলাদেশে জমি সংক্রান্ত অনেক সমস্যা এবং শহর এবং গ্রাম, যাদের 10 বিঘা আছে 50 বিঘা আছে তাদের যেমন সমস্যা, ঠিক তেমনি যার 2-1 বিঘা জমি আছে তাদেরও এই ধরনের জটিলতা সৃষ্টি হয়। কারণ আগেকার দিনে এই জমিগুলো একজন ব্যক্তি 2-3 জনের কাছে বিক্রি করত, আবার জমিগুলো এজমালে খাওয়া হতো। অর্থাৎ 10% জমি বা 1 বিঘা জমি আপনার 4টা 5টা 14টা 15টা 20টা পর্যন্ত দাগ থাকে, যার কারণে এই ধরনের সম্পত্তিগুলো অনেকে নিতে আগ্রহ প্রকাশ করে না। তো এই জন্য সব থেকে ভালো হয় যে যখন একজন ব্যক্তির 3 জন বা 4 জন পুত্র হবে, সেখানে যদি 4 বিঘা বা 5 বিঘা সম্পত্তি থাকে, 4 জন পুত্রের জন্য 4 বিঘা সম্পত্তি আছে, তাহলে এগুলো এজমালি না খেয়ে অবশ্যই বন্টন করে নিতে হয় দলিলের মাধ্যমে। যে পূর্ব দিকে 1 বিঘা আছে, বড় ছেলে খাবে, দক্ষিণ দিকে ছোট ছেলে খাবে, আর পূর্ব দিকে পশ্চিম দিকে, এইভাবে যে 4 দিকে যে 4 বিঘা জমি রয়েছে, একজন A B C D এইভাবে তারা খাবে। বড় ছেলে, ছোট ছেলে, মেঝো, সেঝো, এইভাবে যদি দলিলগুলো যদি পৃথক করে নেওয়া হয় তাহলে পরবর্তীতে এই জমিগুলো নিয়ে আর কারো ঝামেলা হবে না। আর যদি এজমালে খাওয়া হয়, যে এখানেও 4 জন খাচ্ছে, ওখানেও 4 জন খাচ্ছে, আপাতত একদিকে একজন খাচ্ছে, অন্যদিকে একজন খাচ্ছে, অন্যজন খাচ্ছে, কিন্তু যখন এই সম্পত্তিগুলোর 10 বছর 15 বছর পর
এই সম্পত্তির মূল্যটা বেড়ে যায়। অনেক সম্পত্তি রাস্তা হয়ে যায়, অনেক সম্পত্তির পাশে আবার মার্কেট হয়ে যায়, আবার অনেক সম্পত্তির পাশ দিয়ে আবার নালা হয়ে যায়। তখন যে সম্পত্তির পাশ দিয়ে মার্কেট হয়ে গেছে বা রাস্তা হয়ে গেছে, সেই সম্পত্তিগুলো তখন সবাই নিতে চায়। তাহলে এই 1 বিঘা সম্পত্তি যদি বাকি 4 ভাই একসাথে নিতে চায়, তাহলে কতটুকু আসে? আবার এই 4 দিকে 4 জন না গিয়ে একই সম্পত্তি 4 জন গেলে তখন এখানে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং অনেক সময় ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট হয়, আবার অনেক সময় এখানে মার্ডার কেস হয়ে যায়। তো এই ধরনের যেন ঝামেলা না হয়, তার জন্য আমার অভিজ্ঞতা থেকে, আমি একজন আইনজীবী যেহেতু, সে থেকে আপনাদের সকলের প্রতি এটাই বলবো যে আপনাদের যদি সম্পত্তি থাকে এবং সেই সম্পত্তি যদি আপনারা 2 জন বা 4 জন ভাই হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই সম্পত্তিগুলো বন্টন করে নেবেন দলিলের মাধ্যমে। তাহলে একজনের সম্পত্তিতে আরেকজন যেতে পারবে না। আপাতত আপনারা 4 ভাই রয়েছেন, এই সম্পত্তিটি হয়তো আপনারা মিলেমিশে খাচ্ছেন, কিন্তু 4 ভাইয়ের যখন 4 জন 4 জন করে 16 জন হয়ে যাবে, তখন কিন্তু এই 16 জন ব্যক্তিকে এক করা কঠিন হয়ে যাবে। এই জন্য এই ধরনের জমিগুলো নিয়ে অনেক সংঘাত সৃষ্টি হয় এবং কি মারামারি এবং কি মার্ডার পর্যন্ত হয়ে যায়। তো এই ধরনের যে সমস্যাগুলো যেন না সৃষ্টি হয়, তার জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। এবং আমি যে লেকচারগুলো দিই, ভিডিওগুলো দিই আইন সংক্রান্ত, এগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং শুনবেন, এবং যারা আপনাদের আপনজন বা এই ধরনের ঝামেলায় জড়িত রয়েছে বা সমস্যার মধ্যে রয়েছে, তাদেরকে শেয়ার করবেন বা তাদেরকে লিঙ্কটা পাঠাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করি যাতে যারা আমার এই লেকচারটিকে রাত জেগেও দেখছেন বা শুনছেন, তারা যেন উপকৃত হন। এবং আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, আমাকে দেখছেন শুনছেন অনেক রাত জেগেও, তো আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আপনারা এইভাবে ভালো থাকেন এবং আমাকে যেন প্রচুর সাপোর্ট করেন। যেহেতু এই দেশে বসবাস করতে গেলে আমাদের সংবিধান সম্পর্কে জানতে হয়, দেশের প্রচলিত আইন, ফৌজদারি এবং দেওয়ানি সম্পর্কে আমাদের জানতে হবে। যদি আপনি না জানেন, সেক্ষেত্রে আপনার সম্পত্তি নিয়ে যেমন ঝামেলা হবে এবং এই সম্পত্তির কারণে কোনো ব্যক্তি আপনাকে মিথ্যা মামলায় হ্যারেস করতে পারে, হয়রানি করতে পারে। তো এই ধরনের যেন হয়রানি থেকে আপনি নিজেকে বাঁচাতে পারেন বা আপনার পরিবারের ছেলে মেয়ে বা পরিবারের সদস্যদেরকে বাঁচাতে পারেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইন জানতে হবে। এবং সবথেকে ভালো হয় যারা জমি কিনছেন বা যারা জমি বন্টন করছেন বা যাদের যতটুকু জমি রয়েছে, এই সম্পত্তিটি কিভাবে আপনি আপনার কাগজপত্র ঠিক করবেন, সেই জন্য অবশ্যই আপনাকে নিকটবর্তী একজন আইনজীবীর কাছে যাওয়া উচিত। যেহেতু একজন আইনজীবী সবসময় পড়াশোনা করে এবং এটি নিয়ে প্র্যাকটিস করে, যে সিভিল প্র্যাকটিস করে, তার কাছে যান এবং সেই ধরনের আইনজীবীর পরামর্শে আপনার যে প্রয়োজনীয় সম্পত্তিগুলো রয়েছে, যে সম্পত্তিতে কি ধরনের ঝামেলা আছে, সেটা আপনি নিরসন করে ফেলুন। যদি আপনি শুরুতেই নিরসন না করেন, তাহলে এটা একসময় এমন জটিল আকার ধারণ করবে, এই মামলা থেকে, সিভিল মামলা থেকে ক্রিমিনাল মামলা হয়ে যেতে পারে, মার্ডার, মারামারি বা বিভিন্ন ধরনের সংঘাত হয়ে যায়। তো এই জন্য আপনার সম্পত্তি গেল, আবার আপনার একটা বিশাল বড় সেখানে আপনার বিরুদ্ধে মামলাও হয়ে গেল। তো এই ধরনের বিপদ আপদ থেকে বাঁচতে আপনি অবশ্যই আইন জানবেন এবং আপনার যে সম্পত্তি রয়েছে সেটা সঠিকভাবে নামজারি হয়েছে কিনা, এবং আপনি সম্পত্তিটি কেনার পরে আপনার নামে নামজারি করেছেন কিনা, এবং আপনি সম্পত্তিটা কেনার আগে আপনি অবশ্যই দেখবেন যে চেন অফ টাইটেল ঠিক আছে কিনা, সিএস থেকে এসএ, আরএস এবং সিটি বা বিএস বা বিডিএস যেখানে হয়েছে এটা ঠিক আছে কিনা, এবং আগে কে ভোগ দখলে ছিল, বর্তমানে কে ভোগ দখলে আছে, এবং কি এই সম্পত্তিটি আপনি যখন নিচ্ছেন তার আগে, যেমন আপনি সম্পত্তিটি কেনার আগে ধরুন যে একটি সম্পত্তি আপনি কিনবেন 1 বিঘা, এই সম্পত্তির দাম হচ্ছে প্রায় 20 লক্ষ বা 30 লক্ষ। বর্তমান সম্পত্তির দাম বেড়ে গেছে। তো 30 লক্ষ সম্পত্তি কেনার আগে আপনি এটি বায়না করতে পারেন। বায়না করলেন, বায়না করে রেজিস্ট্রেশন করে ফেললেন, করার পরে আপনি সেখানে একটা সাইনবোর্ড দিয়ে দিতে পারেন। যদি এর মধ্যে কোনো ঝামেলার সৃষ্টি হয়, সেক্ষেত্রে অনেক যার সমস্যা হবে বা এই সম্পত্তির সাথে যার মালিকানা বা
শরিক রয়েছে তারা এসে যদি কমপ্লিট করে, তখন আপনি যে ব্যক্তির কাছ থেকে মূল যে বিক্রেতা তার সাথে আপনি কথা বলে এটি নিরসন করতে পারেন। কিন্তু অনেক সময় হয় কি, আপনি সম্পত্তিটি ভালো মতো না দেখে সম্পত্তি সর্বোচ্চ মানে সঞ্চয় যেটা আপনার জীবনের যেটা সর্বোচ্চ সঞ্চয় ছিল, এটা সর্বস্ব দিয়ে আপনি যখন সম্পত্তিটা কেনার পরে দেখছেন যে এখানে আরো অনেক শরিক আছে, এখন এই সম্পত্তি আপনাকে আবার কিনতে হবে তাদের কাছ থেকে। তাহলে এই ধরনের সমস্যাগুলো যেন না আসে এবং এই ধরনের জটিলতা যেন আপনার জীবনে না হয়, কারণ এই আপনার যেটুকু জমি আপনি কিনবেন সেটা নিশ্চিত করার জন্য আপনি একজন আইনজীবীর শরণাপন্ন হতে পারেন। তার মাধ্যমে আপনার সকল কাগজপত্র এবং যে দেওয়ানি মোকদ্দমা করে যাকে সিভিল লয়ার বলে থাকি, এই ধরনের একজন সিভিল লয়ারের শরণাপন্ন হলে তাহলে আপনার যে এই সম্পত্তি সেটির কাগজপত্র ঠিক আছে কিনা এবং সম্পত্তি কেনার পরে আপনার এই সম্পত্তিটি কিভাবে আপনার প্রয়োজনীয় তথ্য বা কাগজপত্র ঠিক করতে হবে, এটা সম্পর্কে আপনি আপনার আইনজীবীর মাধ্যমে তার সমাধান করতে পারেন। আবার আরেকটা বিষয় হচ্ছে, যারা গ্রামে রয়েছেন বেশিরভাগই নিজের সম্পত্তি আছে, খাজনা খারিজ দেন না, অর্থাৎ প্রতি বছরই একবার করে যাওয়া উচিত বা 2 বছর পর পর আপনি দেন এবং এই সম্পত্তিটি ঠিক আছে কিনা এবং ভূমি অফিসে যান, এসিলেন অফিসে যান এবং এই দলিল সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সাব রেজিস্ট্রি অফিসেও গিয়ে আপনি চেক দিতে পারেন। এই জন্য আপনাকে কোনো মাধ্যম ধরতে হবে না। আমরা বেশিরভাগই মাধ্যমে কাজ করি, অর্থাৎ আপনি মিডিয়া ধরছেন, এই মিডিয়ার মাধ্যমে কাজ করছেন। এতে মিডিয়ার মাধ্যমে কাজ করলে আপনি আইন জানলেন না, আপনি নিজ চোখে দেখলেন না এবং আপনার এই সম্পত্তি তথ্য জানতে সে কি ধরনের তথ্যগুলো দিচ্ছে আপনাকে মিসগাইড করতে পারে। 2 নম্বর হচ্ছে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। যেহেতু এখন অনলাইন বা ডিজিটালের যুগ, আপনি এখন সবকিছু তথ্য এই মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে জানতে পারছেন। তো এগুলো তথ্য আপনি যদি কিছুটা শুনেন আমার এই লেকচারগুলো বা এই ধরনের লেকচারগুলো, তাহলে আপনার অনেকটা ধারণা হবে। এর মাধ্যমে আপনি তখন ভূমি অফিস, এসিলেন্ট অফিস বা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে বাকি কাজটা আপনি তাদেরকে কিছু খরচ দিয়ে আপনি সেটা সমাধান করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি আমার লেকচারগুলো আপনাদের ভালো লাগে। যদি অবশ্যই উপকৃত হন সেক্ষেত্রে এই লেকচারটিকে অবশ্যই শেয়ার করবেন এবং সমাজ পরিবর্তন করার জন্য এবং সমাজে যারা আমরা বসবাস করি আমাদের সবাইকে সচেতন করার জন্য এই ধরনের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। এবং আপনারা যে রাত জেগে আমাকে দেখছেন, শুনছেন, আপনাদের সকলের প্রতি আমার ভালোবাসা। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এভাবে আমাকে সাপোর্ট করেন। তো আজ এ পর্যন্তই। আপনাদের প্রতি ভালোবাসা রেখে এখানে শেষ করছি। আমি অ্যাডভোকেট সরল কুমার রায়, সুপ্রিম কোর্ট বাংলাদেশ। ভালো থাকবেন। নমস্কার।